আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঢাকা থেকে শহীদ রেজা বলছি। আর আমাদের সাথে কানেক্ট আছেন আজকে স্পিকার মুস্তাফিজুর রহমান। ও আচ্ছা। সালাম আলাইকুম। হ্যাঁ, তো আমরা আসলে এখন এমন একটা সময় সেশনটা করছি। আমাদের অনেকে হয়তো জানি যে আগামী 9 জুলাই থেকে, হ্যাঁ, 9 জুলাই 2026 থেকে পরীক্ষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরীক্ষার ফরম্যাট, তারপরে কোশ্চেনের প্যাটার্ন, কি পরিমাণ কোশ্চেন বিভিন্ন ডোমেইন থেকে আসবে, এবং রেফারেন্স বই হিসেবে পিএমবক 8 ইনক্লুড হবে। তো সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে 9 জুলাই 2026-এ। সো যারা আমরা আগে পড়াশোনা করেছি, পরীক্ষা দিতে চাই আগের ভার্সনে বা আগের সিলেবাসে পিএমবক 7-এর উপরে, তাদেরকে অবশ্যই জুলাই 8-এর মধ্যেই পরীক্ষা দিয়ে দিতে হবে। সো আমরা আসলে মুস্তাফিজের সাথে আমরা ক্লাস শেষ করেছিলাম বোধহয় আমি দেখলাম 23শে ডিসেম্বর, এবং জি জি। পিএমপি পাসপোর্ট করলো 11 ফেব্রুয়ারি। তার মানে খুবই ফাস্ট একটা, হ্যাঁ, পড়াশোনা করেছে, এবং আসলে ক্লাসে সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেনগুলো করতো ক্লাসে। তো তো ও কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলো এবং কিভাবে আসলে, হ্যাঁ, এত কুইকলি পিএমপি পাস করলো, সেটা আমার নিজেরই আগ্রহ ছিল। আমি জানতে চাচ্ছিলাম যে কিভাবে সে করলো, কারণ সবাই ডিলে করতে করতে দেখা যাচ্ছে টাইম পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকে জয়েন করছে যারা অনেক আগে হয়তো কোর্স করেছে, বা যারা আপনার লাইভে দেখছেন অনেক আগে হয়তো কোর্স করেছেন, কিন্তু আসলে পরীক্ষা দেওয়া হচ্ছে না। তো একটা টার্গেট লাইন যদি সেট না করি আমরা, ডেডলাইন সেট না করলে আসলে পরীক্ষা দেওয়া খুব ইম্পসিবল হয়ে যায়। তো মুস্তাফিজ মানে ও বললো যে যে সবসময় ডেডলাইন সেট করে কোন একটা কাজে, টার্গেট সেট করে, তখন আসলে ইজিলি অ্যাচিভ করা যায়। তো আমি আর কথা বাড়ি না, মুস্তাফিজ আমরা নিজে একটু পরিচয় দিয়ে মানে ইউ ক্যান স্টার্ট। ওভার টু ইউ। থ্যাংক ইউ ভাই। আজকে আমি মুস্তাফিজ, আমার লাস্ট অলমোস্ট 20 ইয়ার্স এর এই সিভিল কনস্ট্রাকশনের এক্সপিরিয়েন্স আছে। বাট পিএমপি ইজ এ, আই মিন ইট ইজ অলওয়েজ এ ভেরি গ্রে এরিয়া ফর মি। শহীদ ভাইয়ের ক্লাস করার আগে আমি আসলে অত কিছু বুঝতামই না, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি। আমি আমি একটা ছোট পাওয়ার পয়েন্ট বানিয়েছি। আমি চেষ্টা করব পুরোপুরি আমি কিভাবে ফিল করেছি এক্সামটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার প্রেজেন্টেশনটা ইংরেজিতে হবে, বাট উই ক্যান ডিসকাস বোথ ইংলিশ এন্ড বেঙ্গলি। So, Assalamu alaikum. First of all, I'd like to thank Shoaib Bhai for giving me the opportunity to share my experience recently at the period exam. I gained not only knowledge but also practical insight about how the exam truly works. Today, I'd like to share those experiences with you. This session is not about theory from book. It is about understanding how to think during the exam, how really our brain works. This will be a first-hand experience, and how to effectively analyze scenario-based questions, and most importantly, how to approach exam without this right mindset. আহ, আমি আপনাদেরকে একটা স্লাইড শেয়ার করতে চাই। জাস্ট এ সেক প্লিজ। ছোট্ট একটা পাওয়ার পয়েন্ট। বেজিং অন দিস আই উইল ট্রাই টু কন্টিনিউ মাই presentation. So first of all, আমি প্রথমেই I like to go to the bull of it. আমি 4টা ভাগে ভাগ করেছি আমার পড়াশোনাটাকে। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, সরি আজকের আহ, যে প্রেজেন্টেশনটাকে আমি 4টা ভাগে করেছি: স্ট্র্যাটেজি, দেন কোশ্চেন অ্যানালাইসিস, পিএমআই মাইন্ডসেট এন্ড এক্সাম ম্যানেজমেন্ট। সো আমার কাছে মনে হয়েছে যে স্ট্র্যাটেজিটা শেপ করা খুব জরুরি, এই কারণে যে কে কখন পরীক্ষা দিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে লাস্ট আর মাত্র 3 মাস আছে, আমার এই বেশিরভাগই গুলো তাদের জন্য উপকার হবে যারা এই পিএমবক 7 এর মধ্যে পরীক্ষা দিবে। আমি যদি স্ট্র্যাটেজি বলি, স্ট্র্যাটেজি ভেরি সিম্পল। আমি চেয়েছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে শেষ করে দিতে, বিকজ এবং একটা টাইম লেন্থ ফিক্স করতে, সো দ্যাট আই ক্যান অ্যাচিভ মাই গোল উইদিন দ্যাট টাইম। এবং এই ইসার পেছনে আমার কারণ ছিল হচ্ছে, যেহেতু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সো এভরিথিং ইজ নিউ। কোশ্চেন প্যাটার্ন কি হয় আমি জানি না, রেফারেন্স ম্যাটেরিয়ালও পাওয়া যাবে না। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লেট মি ফিনিশ ইট আপ। সো ফার্স্ট অফ অল, এক্সাম স্ট্র্যাটেজি। এই পিএমআই সিলেবাসটা এত বড়, ইটস নট পসিবল টু ফিনিশ।
লাইন বাই লাইন পিএম বক্স 7 পড়া কারো পক্ষে সম্ভব না, সবকিছু মনে রাখা তো আরো অসম্ভব, এবং সবকিছু অ্যাকুমুলেট করে মাথার মধ্যে রাখাটা আরো ডিফিকাল্ট। সো ইট ইজ অ্যাকচুয়ালি your gain knowledge, the knowledge you will gain from your PMI study, how you process it in your head and how you implement in your scenario. পরীক্ষা হলে দেখেছি 72। মোস্তাফা জি, একটু প্রেজেন্টেশন মোডে আসলে মানে ভালো হতো স্লাইডটা। আচ্ছা, পুরোপুরি প্রেজেন্টেশন মোডে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। হ্যাঁ ঠিক আছে, গুড। তো আমার কাছে মনে হয়েছে যে লেট নট ফিনিশ ইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কজ এর জন্য আসলে আহ, লম্বা সময় দিতে পারাটা কারোর জন্য আসলে, যা সবাই চাকরিজীবী, ইজ নট পসিবল। এবং এটাকে দিতে হবে 2026-এর জুলাইয়ের আগে। তো আমি আসলে তিনটা এক্সাম ডেট ফিক্স করেছিলাম। ওয়ান ইজ ইন ফেব্রুয়ারি, অ্যানাদার ইজ এট এপ্রিল, লাস্ট এট জুন। আমি এক্সামটা দিয়েছিলাম এই পারপাসে যে ইফ আই ক্যান ফিনিশ ইট আপ না ফাইন, আমি যদি এটা পাস নাও করি ডাজন্ট ম্যাটার, এটা আমার একটা লেসন লার্ন হয়ে থাকবে, আমি আর 2 মাস পরে আবার দিয়ে দিব। দ্যাট ওয়াজ মাই টার্গেট। সো এক্সাম স্ট্র্যাটেজিটা সবাই জানি আমরা অলরেডি, শহীদ ভাই আমাদেরকে অনেকবার বলেছে। ফার্স্ট অফ অল এক্সাম স্ট্র্যাটেজিতে মনে হয়েছে আমার এক্সামের রিটেন পার্ট থেকে প্রশ্ন পড়া, প্রশ্নটা বোঝা এবং কি জিজ্ঞেস করেছে এটা আইডেন্টিফাই করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিকজ আমার মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে ইংলিশ কম্প্রিহেনশনে দুর্বল। আমি আসলে কোশ্চেনের টোন বুঝতে পারি না। সো কোশ্চেনের টোন বোঝার জন্য করার জন্য আমার কাছে মনে হয়েছে যে যত কোশ্চেন সলভ করা যাবে তত আমি এই ব্যাপারগুলো কভার করতে পারবো। ফর এক্সাম্পল, আমি কোশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারে বেশি গুরুত্ব দিব। আপনারা সবাই করতে পারেন এই কাজটা। আপনি কোশ্চেন গুলো নিবেন, দেখবেন যে যে কোনো প্রশ্নে অ্যাকচুয়ালি দেয়ার আর এ কোশ্চেন স্টেটমেন্ট, তারপরে প্রজেক্ট ম্যানেজার অ্যাকশন কি। কোন একটা এবিসি একটা ঘটনা হয়েছে, নাও ইন সিরিজ সিচুয়েশন প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএম কি করবে। তো কোশ্চেনের তিনটা পার্ট, প্রথম 2-3 লাইনে থাকে স্টেজিং দ্য ইস্যু। একটা ইস্যু বলে থাকে যে হ্যাঁ দিস ওয়াজ দ্য প্রবলেম, প্রজেক্ট শুরুর সময় দেখা গেল যে কোনো একজন ভেন্ডর কোন একটা জিনিস সাপ্লাই দিতে চাচ্ছে কিন্তু সে এটা দেরি করেছে। নাও এট দিস পয়েন্ট অফ টাইম হোয়াট প্রজেক্ট ম্যানেজার উইল ডু। সো দ্যাট ইজ সেটিং আপ দ্য ইস্যু, সেটিং দ্য কনটেক্সট, কিভাবে ঘটনাগুলো হচ্ছে, এটা 2-3 লাইন থাকে যদি বড় কোশ্চেন হয়। লাস্টে প্রজেক্ট ম্যানেজার কি করবে সেখানে আসলে 3 টাইপের কোশ্চেন থাকে। এক নম্বর হচ্ছে গিয়ে হোয়াট শুড হ্যাভ দ্য প্রজেক্ট ম্যানেজার ডান, কি করলে প্রজেক্ট ম্যানেজার এই ঘটনা ঘটতো না। আরেক ধরনের প্রশ্ন থাকে হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু নাও, আচ্ছা ঘটনা ঘটে গেছে কিন্তু এখন কি প্রজেক্ট ম্যানেজার কি কাজ করবে। সো দুইটার মধ্যে পার্থক্য আছে। 3 নম্বর হচ্ছে হোয়াট শুড দ্য পিএম ডু ফার্স্ট, স্পেসিফিক্যালি বলে দেয় হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু ফার্স্ট, বাট হোয়াট ইজ দ্য ইমিডিয়েট অ্যাকশন অফ দ্য প্রজেক্ট ম্যানেজার। সো এই তিনটার মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। দিস ইজ দ্য অ্যানালাইসিস অফ দ্য কোয়েশ্চেন। অ্যান্ড ইফ আই সে কিছু স্যাম্পল আপনাদের জন্য এনেছি। এই একটা প্রশ্ন, আমি প্রশ্নটার কন্টেন্টে ঢোকার দরকার নাই আপনাদের, আপনি জাস্ট বুঝেন যে প্রশ্নটার প্যাটার্নটা কিরকম। এই প্যাটার্ন অ্যানালাইসিস হচ্ছে ওয়ান অফ দ্য কি স্ট্র্যাটেজি উইচ আই ফলো। আমি যেগুলো হাইলাইট করেছি, যে হাইলাইটের অংশগুলো হচ্ছে সি ফার্স্ট অফ অল লেখা ক্লোজ টু দ্য এন্ড অফ এ প্রজেক্ট, এ লার্জ প্রজেক্ট। তার মানে কি প্রজেক্ট অনেক দিন ধরে কাজ হয়েছে, প্রজেক্টটা প্রায় শেষের দিকে। তারপরে হাইলাইট করা হচ্ছে যে হ্যাঁ সেখানে একটা কোন একটা মিসিং ডকুমেন্ট ছিল, এবং তারপর বলা হচ্ছে টিম বলতেছে যে না আমরা তো এই কাজটা করে ফেলছি। কোশ্চেন ঢোকার দরকার নেই, প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। এখন লাস্টের কোয়েশ্চেনটা হচ্ছে হাউ শুড দ্য প্রজেক্ট ম্যানেজার অ্যাড্রেস দিস কনসার্ন। এখন এই যে একটা ঘটনা ঘটে গেছে, এটা কিভাবে প্রজেক্ট ম্যানেজার কিভাবে এটাকে অ্যাড্রেস করবে। দিস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন প্যাটার্ন। এই প্রশ্নটা নেওয়া হচ্ছে পিএম বুক, পিএমআই এর এক্সাম হল থেকে। সো সি দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের অ্যান্সার এটা। কেন এইটা অ্যান্সার আমি ওই ডিটেলস এর মধ্যে যাব না, ওটা আপনাদেরকে স্যার শিখিয়ে দিবে, আমি শুধু অ্যানালাইসিসটা বলছি। আরেকটা প্রশ্ন দেখি। এই যে আরেকটা প্রশ্ন, এখানে বলা হয়েছে ইন দ্য মিডল অফ দ্য, আমি বুঝতে পারছি না এখানে, ওকে ফাইন, ইন দ্য মিডল অফ দ্য এক্সিকিউশন অফ এন আইটি প্রজেক্ট। তার মানে গত প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে প্রজেক্টের শেষের দিকে, এই প্রশ্নটা হচ্ছে প্রজেক্টের মাঝখানে, মানে প্রজেক্ট এক্সিকিউট হচ্ছে এটা মাঝখানে একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, এই ঘটনার জন্য হাউ শুড দ্য প্রজেক্ট ম্যানেজার রেসপন্ড।
আমি একটা স্ট্র্যাটেজিতে দেখেছি, সরি, আমি একটা ঘটনাতে দেখেছি যে কোনো সামথিং ইজ কল পিএমআইজম, পিএমআই মাইন্ডসেট। পিএমআই একটা নির্দিষ্ট ভাবে চিন্তা করে, ইট ডাজন্ট ম্যাটার আমরা কে কত বড় প্রজেক্টে কাজ করে এসেছি। সেই হিসাবে আপনারা যখন যদি পিএমআইজমের সাথে আপনাদের ধারণা থাকে, ইউ উইল বি এবল টু সি যে স্ট্রেট হয়ে আপনি এই দুইটা অ্যান্সার বাদ দিয়ে দিতে পারেন। এবং মোস্ট অফ দ্য কেসে 70 to 80% কেসে পিএমআইজমের কারণে আপনি দুইটা প্রসেস অফ এলিমিনেশন মেথড, এটা বিভিন্ন জায়গায় আপনি পাবেন, যে আপনি দুইটা জিনিস ইমিডিয়েটলি মাইনাস করে দিতে পারেন, চারটা থেকে আপনার দুইটা নাই, সো ইউ উইল রিমেইন উইথ অনলি টু। সো দিস এ বিগ রিলিফ। তার মানে হচ্ছে এখান থেকে যে জিনিসটা বের হয়ে আসছে যে পিএমআইজম বা পিএমআই মাইন্ডসেটটা বোঝা আপনাদের জন্য খুবই জরুরি, যে কিভাবে পিএমআই চিন্তা করে। দিস ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু স্ট্রাইক। সো এখানে দুইটা প্রশ্ন স্ট্রাইক হয়ে গেছে, ফাইনালি এই আউট অফ দিস টু, বি এবং সি এর মধ্যে একটা প্রশ্ন এখানেই। সো এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন, আপনার ইনস্ট্যান্টলি আপনার পাশ করার চান্স অনেক গুণে বেড়ে যাবে। সেকেন্ড, প্রথমটা দেখালাম কোশ্চেনের প্যাটার্ন, সেকেন্ড বললাম কিভাবে এলিমিনেশন করতে হবে। এই প্রশ্নটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কোশ্চেনে অনেক নতুন নতুন জিনিস আসবে, ট্রেন অ্যানালাইসিস, রুট অ্যানালাইসিস, কোয়ালিটি রিপোর্ট, মাইলস্টোন লিস্ট। এই ব্যাপারগুলো আপনি কি, এটা কাকে বলে, এটা কোথায় ইউজ হয়, এই জিনিসগুলো আপনার মাথায় রাখা লাগবে। এখন এইটা মাথায় রাখার জন্য আমি যেটা করেছি, ফর ফর এক্সাম্পল ট্রেন্ড অ্যানালাইসিস ইউজ করা হয় কোনো একটা জিনিসের প্যাটার্ন বোঝার জন্য, প্যাটার্ন বুঝতে পারে বন্ধু হতে পারে কোনো কোয়ালিটি ইস্যু অর এনিথিং এলস, ওই কারণে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস ইউজ করি। রুট কজ অ্যানালাইসিস, ফাইন, কোন একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমের সলিউশনটা কি, বাট এই জন্য আমরা রুট কজ অ্যানালাইসিসে যেতে পারি। দেন কোয়ালিটি রিপোর্ট, মাইলস্টোন লিস্ট কি। সো এই ব্যাপারগুলো আপনি যেগুলো যেগুলো বুঝেন না সেগুলো নোট করে দরকার হলে বাংলায় লিখে রাখবেন যে এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম, একটা কিওয়ার্ডের মাধ্যমে লিখে রাখবেন। দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। এবং লেজার টাইমে আপনি ওই জিনিসগুলো আসলে মনের মধ্যে ই করার চেষ্টা করুন, আচ্ছা ট্রেন লাইসিসটা কাকে বলে জানি, আচ্ছা এটা এই 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 কারণে এই সময় এখানে ইউজ করা হয়। তাহলে এটা বারংবার প্র্যাকটিস করলে এটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। ফাইনালি আরেকটা প্রবলেম দেখেছি, কিছু কিছু প্রবলেম ইউজুয়ালি যে ডুয়েল অ্যান্সার বা তিনটা অ্যান্সার কিছু কিছু কোশ্চেনে থাকে যে তিনটাই কারেক্ট, এই অ্যান্সার গুলো বুঝতে একটু অসুবিধা হয়। এবং আমি এই কেসে 50% পাস করতাম প্র্যাকটিসের সময়, দেখা যেত যে তিনটার মধ্যে দুইটা হয়েছে, একটা হয় নাই, বা একটা হয়েছে দুইটা হয় নাই। সো আমি এটার ব্যাপারে পরীক্ষার সময় একদম কম এমফাসিস দিয়েছে যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন আসলে জাস্ট তাড়াতাড়ি দিয়ে জাস্ট মুভ অন, মুভ অন। কারণ আপনার পুরো পরীক্ষায় আপনার পার কোশ্চেনের সময় থাকবে 1.33 মিনিট, মানে 1 মিনিট 20 সেকেন্ড। আমি পরীক্ষার আগে প্র্যাকটিস করতে যেয়ে দেখেছি যে ইউজুয়ালি আমার ইনিশিয়ালি 4-5 মিনিট লাগতো একটা প্রশ্ন সলভ করতে, এরপরে আস্তে আস্তে আমি দুইটার মধ্যে রিডিউস করে নিয়ে আসছি। বাট ফাইনালি আমি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রবলেম করেছি। আমার ইনিশিয়ালি 20 মিনিটস ওভার ডিউ হয়ে গেছে, পরে 10 মিনিটস ওভার ডিউ হয়ে গেছে। সো আমি একটা পর্যায়ে ভাবছিলাম যে হয়তো হবে না, বাট আমি চেষ্টা করেছি লাস্ট পর্যন্ত ফোকাস বজায় রাখতে, এবং ফোকাস কিছুটা হয়ে যায়। কারণ টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মনের অবচেতনে আমাদের কিন্তু ফোকাস করার ক্ষমতা ড্রাস্টিক্যালি রিডিউস করেছে। অ্যান্ড আমরা আমরা আপনার নিজেরই চেষ্টা করে দেখেন আপনি কতক্ষণ একটা প্রশ্ন একটা কন্টিনিউয়াস স্টাডির মধ্যে থাকতে পারেন। 4 আওয়ার্সের এক্সাম যদি আপনি দিতে না পারেন এই মুহূর্তে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। কারণ এই অ্যাজাইলিটি আপনার মধ্যে আনা খুবই জরুরি টু রিমেইন ফোকাসড অন দ্য এক্সাম হল অ্যান্ড টু কমপ্লিট দ্য এক্সাম। সো অ্যান্সার এটা, কিন্তু আমি আপনাকে বললাম যে কিভাবে আসলে ইউ উইল বি এবল টু হ্যান্ডেল দিস থিং। সো এটা আরেকটা কোশ্চেন একই রকম, এবং দুইটা অ্যান্সার, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে আমি কোশ্চেন গুলোকে ভাগ করেছি, এন্ড ট্রাই টু ফিনিশ ইট আপ উইদিন এ stipulated time. Now, how did I invest my time? Time management is a very big factor. আমার কাছে মনে হয়েছে যে পরীক্ষার হলে আমি সবচেয়ে বেশি সমস্যায় পড়বো কতটুকু পড়েছি তা না, আমি পরীক্ষার হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বো যে আমি পরীক্ষার হল কিভাবে ম্যানেজ করলাম। বিকজ টাইম ইজ রিয়েলি লিমিটেড, এবং এটা মুখস্থ বিদ্যা না যে আপনি পড়লেন, পড়ে ইউ জাস্ট আনসার দ্য কোয়েশ্চেন। নাও ইটস নট লাইক দ্যাট। এবং আমার কাছে পিএমআই এর প্রশ্নগুলো, যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, একটা হচ্ছে গিয়ে কনটেক্সট সুইচ করা। আপনার যে 180টা কোশ্চেন, 180টা কোশ্চেন মানে হচ্ছে আপনি 180 বার আপনার কনটেক্সট সুইচ হচ্ছে।
আপনি এক ইস্যু থেকে সাই করে আরেক ইস্যু চলে যাচ্ছেন, সেখান থেকে আরেক ইস্যুতে চলে যাচ্ছেন। এই যে আপনার ফোকাস খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, আপনি যদি পর্যাপ্ত মনোযোগী না হন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ এট দ্য এন্ড অফ দ্য এক্সাম টু রিমেইন ফোকাসড, এবং আমার সবকিছু ব্লার লাগে। তো আমার এক্সাম্পল হচ্ছে, আমি শেষের 20টা কোশ্চেন আমার কাছে মনে হয় আমি কিছুই বুঝতে পারছি না, হোয়াট দে আর সেইং, এটার মানে কি, আমি লিঙ্ক করতে পারছি না, বিকজ আই হ্যাভ ল্যাক অফ কনসেন্ট্রেশন, যেটা প্র্যাকটিস আমাদের আসলে নাই, অনেকদিন ধরে পড়াশোনা না করার কারণে একটা কারণ হতে হবে, প্লাস এইভাবে ইট ইজ টায়ারিং অ্যান্ড ইটস ভেরি, আই শুড সে, টিডিয়াস প্রসেস। সো আমি আমার পরীক্ষার হলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা পড়বেন 40% টাইম হিয়ার, দেন প্রবলেম সলভ করবেন 40% টাইম, এবং ফাইনালি এক্সাম হল ম্যানেজ কিভাবে করবেন সেটার প্র্যাকটিস করবেন 40%, 20% টাইম। দিস ওয়ে আই হ্যাভ ম্যানেজ মাই টাইম, এবং ফাইনালি আই ট্রাই, আই মিন অ্যাটলিস্ট ম্যানেজ মাই এক্সাম। এই রিডিং ম্যাটেরিয়াল গুলো আমি পড়েছি। আপনারা এই পাশের এগুলো সবই জানেন, পিএম বুক 7। রিতার বইটা আমি ভালো করে পড়েছি। রিতার বই হচ্ছে গিয়ে আমার কাছে আছে, ইটস এ বিউটিফুল বুক, যেটা অনলাইনে ভাই আপনাদেরকে যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে দিয়ে দিবে, এবং ওদের কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা ভেরি ট্রিকি। আমি আপনার এখনো দেখাইতে পারবো, আমার কাছে নাই। আমি রিতার বইয়ের কোয়েশ্চেন গুলো কিছু কিছু ক্ষেত্রে 30%, 20% কারেক্ট করতে পেরেছি, বিকজ আমি কনটেক্সটই বুঝতে পারছি না। তো রিতার বইটা পড়লে আপনার এইগুলো ক্লিয়ার হয়ে যাবে বলে আমি মনে করি। আর এই পাশে আমি বলতে চাই, ক্লাস রেকর্ডিং, ডে স্প্রিং এর ক্লাস রেকর্ডিং যেটা আপনাদেরকে ফেদ ভাই করাচ্ছে, সেই ক্লাস রেকর্ডিং গুলো 2বার অবশ্যই শুনবেন, এবং ভাই অনেকগুলো টিপস দিবে, এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন, ওগুলো নোট করে রাখবে যে হ্যাঁ এগুলো এগুলো আমাকে নক করতে হবে। ডে স্প্রিং এ ইউটিউব চ্যানেল আছে, কোনো একটা জিনিসের ফার্দার ডিগ ডাউন করতে চাইলে আপনি ওখানে যেতে পারেন। অ্যান্ড দেয়ার আর অলসো মেনি চ্যানেলস, কিছু কিছু আমি এখানে উল্লেখ করছি, যে ডেভিড ম্যাকলেন নামে একজন ভদ্রলোক আছেন, ওনার 200 অ্যাজাইল কোশ্চেন আছে, তারপর 150 পিএমবক কোশ্চেন আছে, তারপরে 3টা মনে হয় আছে, তো তার ভিডিও গুলো আমার ভালো লেগেছে। রামদয়াল, আহমেদ রামদয়াল, সে তার উদ্যমিতে তার একটা কোর্স আছে, হি ইজ অলসো ভেরি পপুলার, বাট এই লোক খুব একটা বুঝাতে পারে না, হোয়াট আই ফিল। বাট ডেভিল ম্যাকলেন ইজ ভেরি কনসিস্টেন্ট অ্যান্ড ভেরি, বাট রামদয়াল ইজ অলসো ভেরি। আর একটা এমান নামে একটা ভদ্রলোক আছে, যে কিছু টিপস টিপস দেয়, বাট হি টক্স ফাস্ট, এবং সে, বাট তারটাও মোটামুটি আছে। আমি রেডিট চ্যানেলে, রেডিট একটা ওয়েবসাইট যেখানে আপনার বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন হয়, রেডিট চ্যানেলও আমি জাস্ট ডিসকাশন করতাম যে হোয়াট দেয়ার পিপল আর ডিসকাসিং। ওখানে অনেক কিছু পাওয়া যায়, ওখানে ইউল বি এবল টু ফাইন্ড আউট যে কোন কোন ম্যাটেরিয়াল পাওয়া যায়, সে হয়তো বা 10 দিন পরে পাশ করছে এটা 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 পড়ে। সো এরও বিভিন্ন জিনিস আপনি দেখলে ইউ উইল হ্যাভ এ আইডিয়া যে হ্যাঁ ফাইন, হ্যাঁ দিস ইজ দ্য প্রসেস, আই উইল ম্যানেজ দ্য এক্সাম। মেমোরাইজ প্রসেস গ্রুপটা মেমোরাইজ করাটা আমার কাছে জরুরি মনে হয়েছে, যদিও আমি এটা মেমোরাইজ করার চেষ্টা করেছি, এবং আমি হয়তো 70 to 80% লিখতে পারবো। এটা লেখার কিছু সহজ উপায় আছে, আমি এরপরে যদি আমার কাছে কেউ চায় আমি কিছু লিঙ্ক দিয়ে দিব, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। প্রসেস গ্রুপটা বোঝা ইজ নেসেসারি, বিকজ আপনি তাহলে বুঝবেন না যে টাইম, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট, টাইম শিডিউল ম্যানেজমেন্ট, সেটা কি আপনার ইসের আগেই কি হয়ে যায় কিনা, ডাব্লিউএস বড় আগে, এই মুহূর্তে আপনি যদি এটা মুখস্থ না করেন বুঝবেন না। ডাব্লিউএস এর পরে শিডিউল ম্যানেজমেন্ট হয়। তারপরে কিছু কিছু কোশ্চেন এভাবে আসবে, যখন আপনি একটু আইডেন্টিফাই করতে হবে এই পার্টিকুলার প্রসেস গ্রুপটা আসলে কোন সেকশনে এবং কোন জায়গায়। সো আই সাজেস্ট টু স্ট্রংলি, আপনার যদি একটা জিনিস মুখস্থ করতে হয়, মেমোরাইজ দিস থিং। এই এই যে আমি এই স্ক্রিনটা দেখাচ্ছি, এটা আমার কোশ্চেনের, আমার পিএমআই, আমি কিভাবে স্টাডি হলে আমি পড়াশোনা করেছি, এটা হচ্ছে আমার কোশ্চেন মার্কস। এখানে আমি 74% পেয়েছি, এই দুইটাই আমি আসলে রিপিট এক্সাম দিয়েছিলাম, প্রথম এক্সাম দেওয়ার 5-7 দিন পর আবার দিয়েছিলাম। অলমোস্ট আমি 90% ভুলে গেছি, বাট কিছু কিছু মনে ছিল, এই কারণে এই এগুলো একটু হাই। এটা হচ্ছে ফুল লেন্থ এক্সাম, আমি এটা 4বার দিয়েছি। সো আমি এটা ইনিশিয়ালি পেয়েছিলাম এটাতে 63%, এটা পেয়েছিলাম 62%। আর মিনি এক্সাম গুলো এগুলো, যেগুলো যেগুলো বেশি ফিগার, এগুলো ডাবল পরীক্ষা দিয়েছি আর কি, এই কারণে নাম্বারগুলো হয়। বাট দিস ইজ মাই স্টেট। আমি টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমি মোটামুটি 1 মাস, 1 মাস 1.5 মাস বলতে পারেন যে হ্যাঁ, পড়াশোনা করার চেষ্টা করেছি। আচ্ছা, পরীক্ষার হলের ইন্টারফেসটা বোঝা খুবই জরুরি। ইন্টারফেসটা বোঝার জন্য আমি কিছু সাইট খোঁজার চেষ্টা করছি, পরে আর আগ্রহ পাইনি, বিকজ
আপনার পরীক্ষা হলে এই পাশে থাকবে হচ্ছে ক্যালকুলেটর, মার্কার, এই সমস্ত হাবিজাবির একটা আইকন। এই ডান পাশে থাকবে কত নম্বর কোশ্চেন, কতটার মধ্যে আপনি শেষ করলেন। আর টাইমটা দেওয়া থাকবে মিনিটে, নট লাইক 1 hour 40 minutes। এই জিনিসটার সাথে অ্যাকোয়েন্টেড হওয়াটা খুব জরুরি। সো একটা কোশ্চেনের এরকম হচ্ছে নর্মাল প্যাটার্ন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ইন্টারফেসে আপনার ইন্টারফেসটা দেখতে মনে হবে যে এটা সেই ডজের আমলের ইন্টারফেস, একটা ব্লু স্ক্রিন বা সামথিং ভেরি, মনে হবে যে 2000-এর কোনো কম্পিউটার স্ক্রিন দেখছেন। এবং কোশ্চেন গুলো খুব মনে করেন ছ- লেখাগুলো হচ্ছে অনেক লম্বা লম্বা, মানে এক লাইনে মনে করেন 2-3, এক একটা লাইনে মনে করেন মিনিমাম 50টা শব্দ। সো ইউ হ্যাভ টু রিড দোজ থিং, গেট নলেজ আপ টু দ্যাট, অ্যান্ড ফাইনালি আপনাকে ডিসিশন আসতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যে ওখানে আমি ইনিশিয়ালি ফার্স্ট পরীক্ষায়, আমি পরীক্ষা ফার্স্ট সেগমেন্টে 60 মিনিটসে আমি প্রায় 40-র মতো মার্ক করে রেখেছিলাম, ফ্ল্যাগ করে, যে আমি এগুলো পরে আবার কাম ব্যাক করবো। আর টেল ইউ ফ্র্যাঙ্কলি, আপনি জীবনেও এটা করতে পারবেন কিনা আমি জানি না, আমি পারি নাই। আমি পরে একটা জিনিসের টেস্ট না করে, আমি অলরেডি 20 মিনিটস লেট, আই জাস্ট স্কিপ অ্যান্ড দেন গো ফরওয়ার্ড ফর মাই নেক্সট আমি সেগমেন্ট। এবং আমি আর যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা 10 মিনিট পর পর আমি ব্রেক নিয়েছি, পানি খেয়েছি, একটু চোখ মুখ দিয়েছি, কারণ ইটস ডিফিকাল্ট আপনার এক্সামে কনসেন্ট্রেট বজায় রাখা। সো আমার কিছু এক্সাম চিট শিট আছে, যেটা আমি বিভিন্ন জায়গায় সার্চ টাচ করে পেয়েছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে মেইল করতে পারেন। আমি আপনাদেরকে, যেহেতু এগুলো কপিরাইট এলিমেন্টস, আমি আপনাদেরকে পার্সোনালি দিতে পারবো। আর হচ্ছে যেমন হচ্ছে গিয়ে এই যে পিএমপি মাইন্ডসেটের চিট শিট, অলওয়েজ অ্যানালাইজ বিফোর অ্যাক্টিং, ডিসকাস, ইনভেস্টিগেট, অ্যাসেস, ডিটারমাইন, এই জিনিসগুলো আপনি যখনই দেখবেন ধরে নেবেন দিস মাইট বি মাই প্রবাবল অ্যান্সার। সো এই এরকম বেশ কিছু, প্রায় 30-35টা এবং কোনো মধ্যে 50টার মতো মাইন্ডসেট আছে। এই মাইন্ডসেট গুলো আপনি পড়লে বুঝবেন যে হ্যাঁ, এইভাবেই পিএমআই এর থিঙ্কিং গুলো এই ডিরেকশনেই হয়, এবং এটা বোঝা খুবই জরুরি। এটা বুঝতে পারলে আপনার 50% কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমি আর করব না, আমি এখানেই শেষ করতে যাচ্ছি শহীদ ভাই। আপনার হাতে ফ্লোর। ঠিক আছে, খুবই শর্ট এবং কুইক হলো। আমি ভেবেছিলাম যে আরো সময় লাগবে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা তো যেহেতু মুস্তাফিজকে কাছে পেয়েছি, আসলে আমরা যদি কারো কোশ্চেন থাকে, হ্যাঁ, অনেক কোশ্চেন থাকতে পারে যারা আমরা পরীক্ষা নেওয়ার টার্গেট করেছি যে ইমিডিয়েটলি আমরা এক্সাম দেবো। এনি কাইন্ড অফ কোশ্চেন্স, হ্যাঁ, ইউ ক্যান আস্ক যে আমরা রিসোর্স কি পড়বো বা কার ভিডিও দেখবো, যেগুলো অবশ্য বলেছে কোন কোশ্চেন সলভ করব বা কি করবো আমরা, হ্যাঁ, টাইম কিভাবে ম্যানেজ করবো বা কি করা উচিত। এনি কোশ্চেন্স ইফ ইউ হ্যাভ, ইউ ক্যান আস্ক। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের তো পিপল প্রসেস, হ্যাঁ, বিজনেস একুমেন্টের জন্য কি পড়তে হবে আর কি, বা কোনটা পড়লে ভালো হয়, যেহেতু খুব কম কোশ্চেন এখানে থাকবে আর কি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বিজনেস এনভায়রনমেন্ট, হুম, খুবই অল্প, মানে 8%, এখনের সিলেবাসে 8% কোশ্চেন আসবে। এবং মাত্র বোধহয় আমাদের পিএমআই যে স্লাইড, সেখানে আমাদের 5টা বা 6টা বা 7টা টপিক আছে। কিন্তু আসলে প্রশ্নগুলো এবং প্রশ্ন টোটাল হয়তো টোটাল ম্যাক্সিমাম 15 কোশ্চেন আসবে। এর মধ্যে কিভাবে আসলে আমরা কি কি রিসোর্স পড়বো, যদি কোনো আইডিয়া থাকে মুস্তাফিজ? ভাই, আমি আপনার এই ক্ষেত্রে আমি বলবো যে পিপল, প্রসেস আর বিজনেস এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিস আসলে পরীক্ষার হলে ব্লার হয়ে যায়। ওখানে ওকে। লেখা থাকবে না দিস কোয়েশ্চেন হ্যাজ কাম ফ্রম বিজনেস এনভায়রনমেন্ট, দিস হুম। কোয়েশ্চেন হ্যাজ কাম ফ্রম প্রসেস। ইভেন একটা পর্যায়ে পরে আপনি এগুলো মাথায়ও রাখবেন না। বাট হুম। ফর দ্য স্টাডি পারপাস আমি বলবো যে শহীদ ভাইয়ের যে স্লাইডটা আছে, পিএমআই পিএমপি স্লাইড, কোশ্চেনের যে ক্লাস নোটগুলো আছে ওইটা পড়া, এবং এডিশনাল নোটগুলো পড়া। আর আপনারা যদি আগ্রহী হন, রিতার বইয়ের এরকম একটা চ্যাপ্টার আছে, ওটা একটু পড়ে দেখতে পারেন, দ্যাট উইল বি ইয়ার কি ইনসাইট। চ্যাপ্টার 3, মোস্ট প্রবলি ইউ মেনশন চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 হচ্ছে ভাই ইসের জন্য, বেসিক্যালি ফাউন্ডেশন। প্রজেক্ট কি, প্রজেক্টের মেইন মানে জিস্ট কি, ওইটাই বোঝার জন্য। বাট বিজনেস এনভায়রনমেন্ট একটা সেপারেট চ্যাপ্টার আছে ওদের ওইটা একটু পড়লে দে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আর হচ্ছে স্লাইড আর আপনার এডিশনাল রিডিং। ওকে, তাহলে বিজনেস এনভায়রনমেন্টে কিন্তু আমাদের একটু বেশি ফোকাস দিতে হবে, কারণ অনেকে আমি পেলাম যে অনেকে রিসেন্টলি বিজনেস এনভায়রনমেন্টে ফেল করতেছে।
কারণ ওখানে খুবই কম কোশ্চেন তো। যদি আমি মানে যদি 14 কোশ্চেন চিন্তা করি তাহলে মিনিমাম 10টা কারেক্ট করতে হবে, না হলে কিন্তু দেখা যাবে ওখানে আমি খারাপ করতেছি। তো ফলে আসলে বিজনেস এনভায়রনমেন্টে পড়ার জন্য মেনলি 7 এডিশনের 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার পড়তে পারি আমরা। 7 এডিশনের 1 থেকে 3 নম্বর চ্যাপ্টার, 1 থেকে 3। 3 নম্বর chapter। তারপর রীতা রীতা মালকাহির যে বইটা, সেখানে আসলে বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে মনে হয় 4-5টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, প্রতিটা জি, টাস্ক নিয়ে প্রতিটা মানে এক এক করে চ্যাপ্টার আছে, টোটাল বোধহয় 4 কিংবা 5 চ্যাপ্টার আছে রীতা মালকাহির বই। সেটা রিতা আমরা আমাকে পড়তে পারি। জি। হ্যাঁ। আর আরেকটা আমি নতুন স্ট্র্যাটেজি আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি এক্সাম কন্টেন্ট আউটলাইনে যান, ওখানে দেখা যাবে যে চারটা বিজনেস এনভায়রনমেন্টে 4টা টাস্ক আছে, তার আন্ডারে কিন্তু অনেকগুলো এনাবলার আছে। এনাবলার, হ্যাঁ। সেই এনাবলার গুলো এক একটা টাস্ক এবং এনাবলার কপি করে যদি আপনি একটু কোশ্চেন করেন চ্যাট জিপিটিতে যে এর উপর বেস করে আমাকে পিএমপি স্টাইলে কিছু কোশ্চেন দাও, হুম, তাহলে আমার মনে হয় বেসিক কিছু অ্যান্সার আমরা পেয়ে যাব। আর পেয়ে যারা যাবো, কারেক্ট। পিএমআই মেম্বার তারা কিন্তু ইনফিনিটির ইউজ করতে পারবেন, পিএমআই যে এআই ইনফিনিটি, হুম, সেটা কোশ্চেন আরো বেটার। আপনি এটা ওইভাবে ওখানে কপি পেস্ট করে কোশ্চেন যদি ইনফিনিটিকে জিজ্ঞাসা করেন যে আমাকে 10টা কোশ্চেন বানায় দাও এই টপিকটার উপরে, যেমন স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, এটার উপর কোশ্চেন বানায় দাও, তাহলে কিন্তু কোশ্চেন পেয়ে যাবো আমরা, এবং সলভ করলে দেখবেন যে অনেক বেশি কনফিডেন্স আসবে, বা যেটা আসলে জানা দরকার সেগুলো আপনি পেয়ে যাবেন। হয়তো একদম ওই লেভেলে কোশ্চেন হবে না পরীক্ষায়, কিন্তু আপনার কনসেপ্ট গুলো এবং যেগুলো জানার দরকার ক্লিয়ার হয়ে যাবে, পেয়ে যাবেন। হ্যাঁ। কাছাকাছি ছিল। হ্যাঁ, এটা একটা সাজেশন আর কি আমার। ওকে, আর কারো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু বাইরে আছি, হয়তো নয়েজ আসবে। আমার যে কোশ্চেন সেটা হচ্ছে, ধরেন আমি যে কোশ্চেনটা আসছে, তো ওইটা আমি শিওর না যে আসলে অ্যান্সারটা কি হবে। তো এটা তো নেগেটিভ মার্কিং নাই, বাট যদি আমি ওইটা অ্যান্সারটা দেই, তখন কি আমার স্কোরে কোনো চেঞ্জ আসবে কিনা, যে আমি না বুঝি একটা দিলাম, তো এটাতে কি আমার মানে কোন একটা সেকশনে বা কোন একটা ডোমেনে যে আমার ওই ইয়েটা ঠিক নাই, মানে আমার পিএমআই মাইন্ডসেটটা ঠিক নাই, এরকম কিছু আসবে কিনা। আর একটা কোশ্চেন হচ্ছে, আমি আসলে অত বেশি সময় পাই না, খুব কম সময়ে আমি ওই ইউডেমি থেকে ওই অ্যান্ড্রু রামদাওয়ালের কোর্সটা কিনে আর কি শেষ করছি। তো ওনারই একটা বই ছিল, আমি একবার জাস্ট রিডিং করে ফেলেছি, কিন্তু আমি যখন কোশ্চেন সলভ করতে যাচ্ছি, এই যে 50% বা 60%, বাট চ্যাট জিপিটির সাথে পিএমআই মাইন্ডসেট টাইপের কোশ্চেন চেয়ে নিয়ে দেখি, মানে অ্যান্সার দিলে মোটামুটি 75% এরকম স্কোর আসে। তো আমি যদি 20 বা 25 দিনের মধ্যে এটা মানে এক্সাম শিডিউল নেই, তাহলে আমি যদি মানে খুব শর্টলি পড়ে দিতে চাই, তাহলে আমি আসলে কোন রিসোর্সটা ইউজ করব? থ্যাংক ইউ। বলেন মুস্তাফিজ। খুবই ডিফিকাল্ট কোশ্চেন ভাই। ইট ডিপেন্ডস যে আপনি আসলে কতটুক আহ, বলবেন যে আসলে এটা কোনো সলিউশন নাই যে আপনি এই সিচুয়েশনে এটা করলে আপনার, এটা কোনো রেডিমেড প্রেসক্রিপশন নাই, টু টেল ইউ ফ্র্যাঙ্কলি। বাট আমি যেটা বুঝেছি, যে আপনি পিএমআই যে স্টাডি হলটা আছে, সেই স্টাডি হলটায় আপনি যদি আহ, মোটামুটি 60-65%, 65% যদি পান, আপনি পাশ করতে পারবেন। আর আরেকটা কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন আপনি? হ্যালো। যে অ্যান্সারটা আমি জানি না, ধরেন একটা কোশ্চেন আসছে, ওর অ্যান্সারটা আমি ক্লিয়ার না আচ্ছা, যে ফাইন, কোনটা হবে, বুঝতে এই পেরেছি, অবস্থায় বুঝতে আমি কি পেরেছি। অ্যান্সার করা ঠিক হবে নাকি ওটাকে স্কিপ করে যাব? আচ্ছা, না, আপনি কোনো প্রশ্ন আনঅ্যান্সার রাখবেন না, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, নাম্বার ওয়ান। সেকেন্ড, আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে পিএমআই কাছাকাছি অ্যান্সারকে পার্শিয়াল মার্কস করে, এটা স্টুডেন্টদের জন্য গুড সাইন আমার কাছে মনে হয়েছে। আই এম নট কোয়াইট শিওর, ভাই আরো ভালো বলতে পারবে, কারণ এটা ওপেনলি তারা কোথাও বলবেও না, কোথাও কিন্তু বলা নাই সে পরীক্ষায় এত মার্কস পেলে পাস। আমার মনে হয় এটা তারা ভ্যারি করে বেজিং অন কোশ্চেন, কারণ কোশ্চেন তো এটা কোশ্চেন ব্যাংক থেকে তারা দেয়, কোশ্চেনের টাফনেস বা ওদের সিচুয়েশন কি সবকিছুর উপরে। সো আপনি কোনো কোশ্চেন ছাড়বেন না, 1 নম্বর। আর আমি একটা জিনিস বলেছি যে এলিমিনেশন মেথড, পিএমএ মাইন্ডসেটের মধ্যে এই দুইটা জিনিস যায় না, ইনিশিয়ালি কেটে দিবেন, বাকি হলো দুইটা। বাকি দুইটার মধ্যে লজিক্যালি দেখবেন একটা কারেক্ট হবেই, কিন্তু আপনাকে ফাইনালি কি করতে হবে যে আসলে কোন, যদি আপনি একদম শিওরই না হন, আপনি চিন্তা করবেন যে কোন অ্যান্সারটা আসলে দেখতে অ্যান্সারের মতো মনে হয়। এই অ্যাপটিচিউডটা আপনি তখনই ডেভেলপ করবেন যখন আপনি ধরেন একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের কোশ্চেন সলভ করবেন, কোশ্চেনগুলো পড়বেন, তখন আপনার মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে, ফাইন, দিস মাইট বি দ্য অ্যান্সার, আপনি দিয়ে দিবেন অ্যান্সার। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি আই ফলো।
ঠিক আছে, তাহলে সোহাগ আপনি যে কোশ্চেন করেছেন মানে আসলে ওই আপনার মাইন্ডসেটটা চেক করে কোশ্চেন কম দিবে বা অন্যরকম চিন্তা করবে এরকম কিছু হবে না আসলে, হ্যাঁ, এটা হওয়ার চান্স নাই। ফলে আপনি আনসার দিতে পারেন। আর আসলে একটা জিনিস আমরা পিএমআই বলেছে যে পরীক্ষাটা এক্সামটা হচ্ছে সাইকোমেট্রিক এক্সাম। তো সাইকোমেট্রিক এক্সামের মানে বিভিন্ন ডেফিনেশন পাওয়া যায়, তার মধ্যে অনেকে ডেফিনেশন করে দেয় যে যদি কোশ্চেন কঠিন হয়, হ্যাঁ, তাহলে হয়তো আপনাকে কম মার্কস পেলেও পাশ করবেন, হ্যাঁ, কারেক্ট। বা পার্শিয়াল কিছু একটা পাবেন আর কি। আর যদি কোশ্চেন সহজ হয় তাহলে আপনার আসলে অনেক বেশি মার্ক পেতে হবে, বেশি কারেক্ট করতে হবে। তো ফলে কোনো কোশ্চেনই ছাড়া যাবে না, এটা একদম মানে যদি দেখেন যে সময় নাই, 5 মিনিট আছে, 20টা কোশ্চেন বাকি, তাহলে আপনি এ বি সি যা মনে হয় ওটাই দিয়ে দেন, তাও ছেড়ে আসবেন না। জি জি ভাই। ওকে, থ্যাংক ইউ স্যার ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। I'm হ্যাঁ, Major জি, Dazat from Van Engineer, sir. Thanks a lot, sir, at first for your insightful presentation. স্যার আপনার কাছে আমার দুইটা কোয়েশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে স্যার, পিএমবক 7 এর কথা আপনি বলেছেন স্যার, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের কথা বলেছেন স্যার। এই সিকোয়েন্সিয়াল রিডিংটা স্যার আপনি কিভাবে করেছেন? মানে ফার্স্টে পিএমবক 7 শেষ করেছেন, তারপরে অ্যাজাইল, তারপরে রিটা পিএমপি বুক, এগুলা কিভাবে করেছেন স্যার? এটা মানে সিকোয়েন্সিয়াল আপনার পড়ালেখার ফ্লোটা কিভাবে ছিল স্যার? এন্ড সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে স্যার, যে এভরি ডে স্যার আপনি কিরকম সময় দিয়েছেন স্যার ফর ফর দি স্টাডি পারপাস, যদি জানতেন স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আম, আমি যে সিকোয়েন্সে পড়াশোনা করেছি প্রথমে হচ্ছে জাস্ট মিনিট, আমি একটু স্লাইডটা বের করি। আমি ভাই আমাকে আমাদের দেখবে শহীদ ভাই আমাদের একটা স্লাইড দিয়েছে, সমস্ত স্লাইডের লাস্ট স্লাইড, ওখানে কিন্তু বলা আছে কি কি করতে হবে এক্স্যাক্টলি। সো আমি ওই স্লাইডটাই বেসিক্যালি ফলো করেছি। এবং সিকোয়েন্স হচ্ছে আমি সবার প্রথমে অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা করেছি। অ্যাজাইল প্র্যাকটিসে 2, 3, 4, 5 আর কয়েকটা অ্যানেক্সচার আছে, ওটা স্যার বলে দিবে তোমাদেরকে, অর্থাৎ যারা কোর্সের মাঝখানে আছে। এই অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা পড়েছি, বোঝার চেষ্টা করেছি অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা হাউ রিলি ইট ওয়ার্কস, কারণ ইটস টোটালি নিউ টু মি, আমি জীবনে অ্যাজাইলের নামও শুনিনি। সো এবং পরে আমি চিন্তা করেছি যে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের সাথে যে ওয়াটারফলের সিস্টেমটা কিভাবে করা যায়, মার্চ করা যায়। যেমন ওয়াটারফলে আমার মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর স্কোপ ইস্যুটা যদি আসে, অ্যাজাইলে আমি কোথায় পুট করতে পারবো। এইভাবে আমি কিছু ক্রস বলতে পারো যে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করেছি আমার মতো করে। এবং সিকোয়েন্সটা হচ্ছে সবার ফার্স্ট আমি অ্যাজাইল করেছি, তারপরে পিএম বক্স 7 এর সমস্ত চার্ট গুলো আমি দেখে গেছি, জাস্ট ফ্লিপ করা যায়, ওকে এই চার্টে এটা দেখতে এরকম, ইশিকাওয়া ডায়াগ্রাম এরকম, এটা এরকম। তারপরে ইসের ওই যে টাকম্যানের ল্যাডার যে কনফ্লিক্ট রেজলিউশন টেকনিক, টাকম্যানের ল্যাডারের কনফ্লিক্ট রেজলিউশন টেকনিক এটা এরকম। তারপরে আমি স্লাইড গুলো পড়েছি, তারপরে এডিশনাল রিডিং গুলো পড়েছি, এবং আমি একটা সিগনিফিকেন্ট সময় দিয়েছি রিতার পিএম বুক পড়ার বইটা। আমার কাছে মনে হচ্ছে এই বইটা সবচেয়ে সলিড বই পিএ প্রজেক্ট ম্যানেজমেন্ট বোঝার জন্য, এবং রিতার কোশ্চেন গুলো সলভ করেছি। আর ওভাবে তো আসলে কতটুকু পড়াশোনা করেছি এটা তো আসলে করা যাবে না, বাট বেজিং অন ইউর কমিটমেন্ট অ্যাটলিস্ট যাতে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা আনইন্টারাপ্টেড যাতে পড়া যায়। এই পড়া এমন না যে পড়লাম কিছুক্ষণ পরে বাইরে ঘোরাঘুরি করে এসে আবার পড়তে বসলাম, কারণ এটা মুখস্থ পড়া না, এটা হচ্ছে গিয়ে পড়াটা আমি আমি আমার ভাষায় বলি যে আমি আগে যখন ইসে ছিলাম তখন আমি বলতাম যে পড়াটা মাথার মধ্যে হজম হইতে হবে, ডাইজেস্ট হইতে হবে। ইউ হ্যাভ লট অফ ইনফরমেশন ইন ইউর হেড বাট ইউ ক্যানট রিয়েলি ইমপ্লিমেন্ট দোজ থিং ইন রিয়েল সিনারিও, লাভ নাই। সো এবং পড়া ডাইজেশনের জন্য একটা নির্দিষ্ট সময় লাগে, এই এক একটা মানুষের ডাইজেশনের সিস্টেম এক এক রকম, কারো কেউ 1, 1.5, 2 দিনই হয়ে যায়, কারো হয়তো বা একটু বেশি সময় লাগে। সো আমার কাছে মনে হয় যে আনইন্টারাপ্টেড টাইম এবং একটা ফিক্সড টার্গেট এবং এক ধরনের ডেসপারেট ইস্যু লাইক রেইড, মিলিটারিতে যে রেইড করা হয় না, জাস্ট ফিক্স এ টার্গেট, আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ, go there and capture it or destroy your enemy, something like that. So I just follow that process and try to solve the issue. This is how I work, and this is the sequence of my work. Thank you. থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? অনেকে আছে স্যার এনি আমি একটু বলতে চাচ্ছিলাম, জি বলেন। জি, আমার তো স্যার অনেকদিন হয়ে গেল, মাঝখানে আমি স্টাডি হলো নিয়েছি, কিন্তু আমি দেখলাম মিনি এক্সাম এবং 4 ঘন্টার এক্সামে
মানে আমার আসলে কোনোভাবেই 58-এর উপরে যাচ্ছে না। মানে আমিও ঠিক আসলে এটা নিয়ে কনফিউজড, আসলে এখন আমার আসলে কি করা উচিত, কোন দিকে আর একটু ফোকাস দেওয়া উচিত। আমি একবার মনে করছিলাম যে আপনার সঙ্গে 1-to-1 কথা বলবো, আপনিও বিজি থাকেন, আমিও আবার নতুন প্রজেক্টে কাজ, একসঙ্গে 3টা প্রজেক্টে হাত দিছি। আচ্ছা, আমাকে যদি স্যার একটু একটু অ্যাডভাইস দিতেন, সব বা ডোমেইনই ফিফটি উনিও এইট আছেন, পাচ্ছেন নাকি উনিও টোটাল 58% পাচ্ছেন? না না, এভারেজ আমি কি দেখছি স্যার 58, কোনোটা ধরেন 60-র কাছাকাছিও আছে, কোনোটা 54, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মুস্তাফিজ। আমার মনে হয় একটু যদি বলি ভাই, আমার হ্যাঁ। মনে হয় এক্সামের রেজাল্টটাকে অ্যানালাইসিস করতে হবে। হুম। এক্সামের অ্যানালাইসিস করলে একটা পার্টিকুলার ওনার মানে দুর্বলতাটা বের হয়ে আসবে, যে এই পার্টিকুলার কোশ্চেনগুলো সবসময় ভুল করে। হতে পারে একটা প্রসেসে, ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টরা, আমার মনে হয়েছে যে প্রসেসে ভুল করে। প্রসেস তার কাছে সবকিছু একরকম মনে হয়, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং সবকিছু একরকম মনে হয়, স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিস্ক সবই একরকম মনে হয়। সো প্রসেসে হচ্ছে কেউ যদি প্রসেসে অল্প এফোর্ট দেয়, আমার মনে হয় বেশি রেজাল্ট। এই জন্য আমি প্রসেসটা ভালো করে মুখস্থ করার সাজেস্ট করি, এই কারণে যে প্রসেস বুঝতে পারলে অনেকই। আরেক ক্ষেত্রে মানুষ অনেক সময় ই করে হচ্ছে গিয়ে, মানে মানুষ বলবো না, আমি আমার কথা বলি, যে যে পিপলের অনেকগুলো ইস্যু থাকে, যে ইস্যু, ফর এক্সাম্পল আমার একটা কোশ্চেন এসছে যে এখানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে ওটার এসপিআই হচ্ছে 0.5, 0.5, সিপিআই হচ্ছে 1.75। হুম। এই অবস্থাতে, এবং প্রজেক্টটা গত 1 বছর ধরে বন্ধ ছিল, ফার্দার মোর ওই প্রজেক্টের 50% এমপ্লয়িকে আরেক প্রজেক্ট নিয়ে যাওয়া হয়েছে। এই সিচুয়েশনে আমি যদি পিএমআই মাইন্ডসেট ফিক্স করি, তাহলে আমার কি অ্যানালাইজ, ডিসকাস, রুট অ্যানালিসিস, বাট দিস ইজ নট দ্য অ্যান্সার। দ্য কারেক্ট অ্যান্সার ইজ স্টার্ট ক্লোজিং দ্য প্রজেক্ট। যেটার প্রজেক্ট অলরেডি 0.5 হচ্ছে আপনার এসপিআই, আর ই হচ্ছে 1.85, তো প্রজেক্টে আর কিছু নাই, 50% রিসোর্স আবার নাই, এখানে 1 বছর ধরে বন্ধ ছিল। দিস ওয়াজ দ্য কারেক্ট অ্যান্সার, আমি শিওর হয়েছি পরে। সো এরকম কেসে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম মাইন্ডসেটও কাজ করে না। বাট দোজ আর ভেরি এক্সট্রিম সিচুয়েশন। এ ধরনের কোয়েশ্চেন হয়তো বা পরীক্ষায় টোটাল 10টাও আসবে না। ইউজুয়ালি সবকিছুই হচ্ছে ইসের মতো করে কাজ করে। সো বেসিক অন দ্যাট আমার মনে হয় যে ওভাবে আইডেন্টিফাই করে সাহস করে আসলে পরীক্ষায় বসাটা জরুরি। ইউ নেভার নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, বিকজ একটা পার্টিকুলার অপটিমাম লেভেলে যদি এটা আটকে থাকে, গিভ এক্সাম, ডু ইট এন্ড ট্রাই টু ফিগার ইট আউট। কারণ ওরা আপনাকে দিয়ে দিবে কোথায় 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 আপনার দুর্বলতা, কোন কোন প্যাটার্ন এসে এক্সাম কন্টেন্ট আউটলাইন অনুযায়ী আপনাকে দিয়ে দিবে। যদি ফাইন ই যদি ওরা হয়, গিভ এক্সাম এগেইন। বাট দীর্ঘদিন ধরে একটা একটা কনসেপ্ট পেলাম এখানে, যে ওভার স্টাডি ইজ ভেরি ব্যাড। ওভার স্টাডি মাথা ক্লক করে দেন, ইট ডিপ্রাইভস ইউ ফ্রম থিঙ্কিং ওপেনলি। এবং এটা পরীক্ষার সময় খুব হাড়ে হাড়ে টের পাওয়া যায় যে হ্যাঁ, মাথা ব্লক হয়ে গেছে, কাজ করতেছে না মাথা। সো দ্যাট ইজ দ্য রিজন আমি মনে করি যে ভাইয়া, আপনি ইউ ক্যান জাস্ট গো ফর এক্সাম। দ্যার ইজ অলওয়েজ এ এসপার ওসপার সিচুয়েশন। লাইফটাই তো এরকম, ইউ ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। হ্যাঁ মাসুদ ভাই, আমার মনে হয় আপনার ওয়েট করার দোকানে পরীক্ষা দিয়ে দেন। হ্যাঁ, জি, আর থ্যাংক দেখেন ইউ। যে, হ্যাঁ, যে মানে সাহস করে পরীক্ষা দিয়ে দেন আসলে কোশ্চেন। ইভেন আমি আমি মনে করি যে আসলে ইয়াতে স্টাডি হলে যেরকম কোশ্চেন হয়, অনেকেই তার চেয়ে কঠিন কোশ্চেন পায় পরীক্ষায়, যেমন মোস্তাফিজের বোধহয় কঠিন কোশ্চেন পেয়েছে। কঠিন হয়েছে। কিন্তু জেনারেলি কিছু কিন্তু স্টাডি হল হচ্ছে অনেক সহজ কোশ্চেনও আসে। হ্যাঁ, স্টাডি হলে আপনি যে কোশ্চেন দিয়েছে 100টাই হয়তো কঠিন ছিল, ওখানে দেখবেন যে 50টা অনেক মাঝারি টাইপের সহজ আর কি। হ্যাঁ, ফলে অত ডিফিকাল্ট না এবং সবগুলো এত বড় না যেমন স্টাডি হলে থাকে আর কি। হ্যাঁ, ফলে আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন। হুম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জি, ঠিক আছে, সাহস করে পরীক্ষা দিয়ে দেন, একটা ডেট ফিক্স করে ঈদের আগে নাকি ঈদের পরে, যাই হোক আপনি পরীক্ষা দিয়ে দেন আর কি, তাইলে দেখবেন যে কোনো বিষয় না এটা। আর আপনার এক্সপিরিয়েন্সে আপনাকে হেল্প করবে, আপনি তো অনেক এক্সপিরিয়েন্স, একদম ইনশাল্লাহ, প্র্যাকটিক্যাল। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আমার মনে হয় অনলাইন আর কারো কোশ্চেন থাকলে বলেন, আমি অনলাইনে দেখি কারো কোশ্চেন আছে কিনা অনলাইনে। আরেকটা কোশ্চেন আছে, এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দেওয়া বেটার নাকি এমনি বাসায় বসে এক্সাম দেওয়া ভালো হবে আর কি? কারো এক্সপেরিয়েন্স থাকলে একটু শেয়ার করুন। হুম। ভাই অনুমতি দিলে বলি, আসলে বাসায় আপনি এক্সাম দিয়ে কি গেইন করবেন? নাম্বার ওয়ান, বাসায় দেখা যাবে রাত পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি চলে গেছে, ইন্টারনেটের প্রবলেম শুরু হয়েছে, আপনি কখন কাকে দোষ দিবেন? প্লাস বাসার এক্সাম গুলোতে আমি আমার একজন পরিচিত, সে বাসার এক্সামে সব কারেক্ট দিয়েও সে ফেল করেছে। ওরা কোনো কিছু সাসপিশিয়াস পেলে দে হ্যাঁ। জাস্ট ক্যান্সেল ইট। ওরা হয়তো বা কারণটাও বলবে না,
যে কি কারণে গেছে। সো লেটস ওয়াই টু মানে এই হেডেকটা মাথায় রাখার দরকারই তো নাই, জাস্ট গো টু দ্য এক্সাম এন্ড দেন দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন আই থিঙ্ক। আপনার শহীদ ভাই যদি অন্য কোনো আইডিয়া থাকে, থাকে, ডিফারেন্ট থট হ্যাঁ, থাকে। না পিএমপি এক্সাম কখনো বাসায় দিবেন না, কখনো অফিসে দিবেন না, অবশ্যই সেন্টারে গিয়ে দিবেন, মানে রিস্কটা ট্রান্সফার করে দিবেন সিম্পলি। রিস্ক মিটিং। আপনার এখানে রাখা যাবে না। হ্যাঁ, যে কোনো এমনি কোনো কারণ ছাড়া আপনার পরীক্ষা ফেল করে দেয়, মানে একজন আপনার রুমে ঢুকে গেছে, কেউ জোরে হুম। সাউন্ড করছে, তাহলে আপনার পরীক্ষা আপনাকে ফেল করাই দিবে। ওরা ইদানিং মোশন ডিটেক্টর ইউজ করে, হুম। যে কোনো ধরনের মুভমেন্ট হলে তারা ওটা নোট করে রাখে, ওই সময় এসে দেখে, বিকজ দিস অর্গানাইজেশনস আর ভেরি ট্রিকি। তারা কোনো ই ছাড়া ই করে দেয় আর কি। So it's এবং এই better ক্যান to give, চ্যালেঞ্জ, হ্যাঁ, এই ক্যান চ্যালেঞ্জ অলসো, দ্যাট ইজ we অ্যানাদার cannot challenge. ডিফারেন্স। ওকে, আরবাব কোনো প্রশ্ন করবেন? আরবাব তো মনে হয় রিসেন্টলি পরীক্ষা দিবেন। সালাম স্যার। না স্যার, আমি আসলে শুনছিলাম তো। আচ্ছা, আমি স্যার আমিও স্টাডি হলের এক্সাম গুলো দেওয়া শুরু করছি। হ্যাঁ, ঈদের পরে ইনশাল্লাহ স্যার একটা ভালো নিউজ দেওয়ার চেষ্টা করবো স্যার। ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, জি, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন ইমন। আসসালামু আলাইকুম, মুস্তাফিজ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ আপনার প্রেজেন্টেশনের জন্য। ভাইয়া, আমরা যেটা দেখি যে এখানে তো বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। আপনার ক্ষেত্রে কি সব সিনারিও বেসড কোশ্চেন আসছিল, বা ম্যাথ, ট্রু ফলস, টিক চিহ্ন? আচ্ছা এইটা একটু জানতে চাচ্ছিলাম, আপনি কিরকম ফেস করছিলেন কোশ্চেন গুলো? আচ্ছা, আমি ম্যাথ ফেস করেছি হাইয়েস্ট 2টা বা 3টা, হুম, 1 নাম্বার। এবং ম্যাথসে আমি একটা সূত্রই, 2টা সূত্রই জানি, আর কিছু জানি না। এক নম্বর হচ্ছে ওই যে এসপিআই, সিপিআই, আর পিভিইভি। বাট এই 2টার ভিতরে কন্টেন্ট রয়েছে, এই 2টা। আরেকটা হালকা হালকা জানি, বাট আমি আর ভিতরে ঢুকি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে একটা ম্যাথ করার জন্য যে সময় আমার দরকার, সেই সময়টা দিয়ে আসলে আমি আরো 2টা কোশ্চেনের খুলবো। সো ম্যাথে আমি খুব কম দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে ইস্যুটা থাকে না, যে এখান থেকে সরাই এখানে নিয়ে আসতে হবে, এখান থেকে সরাই এখানে, এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ পাইছি মাত্র একটা। হ্যাঁ, আর সিনারিও বেসড আমার মনে হয় আউট অফ 180 কোয়েশ্চেন, আমার মনে হয় 170 ছিল সিনারিও বেসড। এবং বুঝতে পেরেছি। সিনারিও খুব ট্রিকি ট্রিকি টাইপের সিনারিও ছিল, মানে আমি জানি না কোত্থেকে তার এই কোশ্চেন কিভাবে তারা সিলেক্ট করে। অ্যাটলিস্ট কোশ্চেন করতে হলে তো একটা মিনিমাম সহানুভূতি থাকে স্টুডেন্টদের প্রতি, যে 50% করি বা, তো কোনো রকম সহানুভূতি আমি দেখি নাই। সো প্রশ্ন খারাপ হলে কিন্তু, ইন দা আদার হ্যান্ড, স্টুডেন্টদের মাঝে মধ্যে কিন্তু আমাদের যখন ক্যাডেট কলেজে পরীক্ষার প্রশ্ন খারাপ হইতো, টিচাররা একটু উদার হয়ে যেত, বেশি বেশি মার্কস দিত। তো আমার মনে হয় ওই সাপে বর হয়ে গেছে, যেহেতু কোশ্চেন গুলো ডিফিকাল্ট ছিল। আমি সিনারিও বেসড, সো হয়তো পারে আমি হয়তো বা পার্শিয়াল কোশ্চেন মার্কস পেয়ে গিয়েছি। বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম তাহলে সিনারিও বেসড পেয়েছেন। আর অ্যাজাইল তো ছিল প্রায় 50%-এর মতো। আমি অ্যাজাইলের আসলে একটা ক্ষেত্রে পর্যায়ে পরে অ্যাজাইল আর ওয়াটারফল ডিস্টিংগুইশ করার চেষ্টাই করি না, বুঝতে পারছি, মানে কারণ পরীক্ষার ওটার সময় জন্য আসলে ওই যদি মেন্টালিটিটা থাকে না। না থাকে না, আপনি শুধু অ্যাজাইল কোশ্চেনের কিওয়ার্ড গুলো তো আপনি জানেনই, প্রোডাক্ট জি জি ওনার, স্ক্রাম মাস্টার, জি ঠিক জি, আছে, কিওয়ার্ড রেট্রোস্পেক্টিভ, গুলো। এই কোশ্চেন গুলো কিছু মাথায় রেখে দিবেন যে হ্যাঁ এগুলো থাকলে অ্যাজাইল, না থাকলেও কিন্তু অ্যাজাইল হতে পারে, ঠিক আছে। তো আপনি ধরে নিবেন যে এগুলো থাকলে শিওর অ্যাজাইল, আর না থাকলে পার্শিয়াল অ্যাজাইল। বাট আপনার কোশ্চেন জাজ করার ক্ষেত্রে আসলে অ্যাজাইল আমার কাছে মনে হয় না যে খুব একটা প্রবলেম আপনি পড়বেন। আপনি বুঝে যাবেন যে আসলে অ্যান্সারটা এটার সাথে, মানে এই কানেক্টিভিটি আমার খুব একটা মনে করে না যে খুব একটা বেশি হয়েছে আর কি। কোশ্চেন গুলো এমন প্যাটার্নের ছিল আর কি। বুঝতে পেরেছি। আর একটা লাস্ট কোশ্চেন ভাইয়া, আইটিটিওস থেকে তো কোশ্চেন পেয়েছিলেন মনে হয়। আইটিটিওস কোনটা জানি? ইনপুট, টুস, টেকনিক এন্ড আউটপুট। আমি 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 আমার আইডিয়া নেই, আমি আমি ওভাবে পড়ি নাই, আমি রিয়েলি ওভাবে পড়ি নাই। আমি শুধু ওই সিনারিও বেস কোশ্চেন গুলোই বেশি বেশি প্র্যাকটিস করেছি। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো টুলস টেকনিক মানে ওই যে বলছিল ট্রেন্ড অ্যানালাইসিস, যে দেখাচ্ছিল একটা কোশ্চেনের মধ্যে ছিল, আচ্ছা আচ্ছা, এগুলো তো টুলস হ্যাঁ টেকনিক। আচ্ছা। ওই টুলস তো বুঝতে হবে আর কি, যেটা বলছে মোস্তাফিজ, যেটা বলছে বুঝতে হবে যে টুলসটা কি, ট্রেন অ্যানালাইসিসটা টুলসটা কি কি, কোন বোঝায়, কাজে? জিনিসটা কি করে, কোথায় এটা ইউজ করলে ভালো হয়। আমি একটা হিস্টোরিক্যাল ডাটা জানতে চাই, তাই তো আমাকে ট্রেন্ডটা দেখতে হবে।
যেটাকে আমরা রান চার্ট বলি বাংলাদেশে। রান চার্টটা কি, কোন মাসে কি হয়েছে, এরকম আর কি বুঝতে হবে যে কোনটা কোন। কোনো মেমোরাইজেশন দরকার নাই যে কি হবে এবং কোনটা কোন জায়গায় ফিট, সেটা আপনি যদি জিনিসটা জানেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় ফিট এটা। আমি ভাই একটা থিওরি ফলো করেছি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, প্ল্যান করে রাখছিলাম যে বলবো। আমি 80-20 প্রিন্সিপাল ইউজ করেছি। হুম মানে আমার কাছে, আমি বইটা পড়েছি, 80-20 প্রিন্সিপাল, একটা বই আছে ফেমাস, যে হুম আপনি কোন একটা প্রবলেমের, ইউ জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট অন 20% ইস্যুস, বা পরীক্ষায় 20%-এর সিলেবাসের মধ্যে কিন্তু 80%-এর কোশ্চেন আসে। সো আই ট্রাই টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি, কারণ বাকি 80% জন্য আমার যে পরিমাণ পরিশ্রম করা লাগতো, এত পরিশ্রম করার সময় আমার ছিল না। সো বেসিক অন দ্যাট আমার মনে হয় যে ইউ জাস্ট ফোকাস অন দ্য কি ইস্যু, যেগুলো আপনার আসবেই। আপনি 3-4টা প্রসেস সলভ করলে ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই যে দিজ আর দ্য ইস্যুস ইউ নিড টু গেট ডিপার ইনটু ইট। সো 20% ইনপুট, 80% আউটপুট। ওকে, তাহলে ম্যাথে যে 3টা কোশ্চেন আসলো সবগুলো কি আনভ্যালু থেকে আসলো নাকি, না অন্য কোনো আহ কিছু থেকে? একটা আসছে ভাই এসপিআই সিপিআই, এখান থেকে একটা আসছে। আরেকটা এই টাইপেরই এজাইলের একটা আসছে, ওটাও একটু কনভার্ট করে দেওয়া যায়, স্টোরি পয়েন্ট এতটা, এতটা, এক একটা স্টোরি পয়েন্টের এত স্ক্রাম হচ্ছে এক একটা, এটা এত দিনের স্টাম ডিউরেশন এবং এতটাই, সে এত টাকা খরচ হয়। ওটাও এসপিআই সিপিআই রিলেটেড। ম্যাথে আমি আসলে আসলে কোনো প্রশ্নই পাইনি বলতে গেলে, টু সাম আচ্ছা, এক্সটেন্ট। এমনি কি কোনো চার্ট দিয়েছিল, ফিগার বা গ্রাফ? না, কোনো ফিগার বা চার্ট দেয়নি। চার্ট বাট দেয়নি। এই জিনিসগুলো 26 জুলাই থেকে দিবে, হ্যাঁ, জুড়ে দিয়ে অনেক অনেক প্রশ্ন বেশি। আসবে। এবং ওই প্রশ্নগুলো আমরা যখন স্টাফ কলেজ করেছি, তখন আমরা দেখেছি, আমাদের এই 2013-র কথা, তখন দেখা যেত যে 3 পাতা প্রশ্ন, 3 পাতা প্রশ্ন পড়ে ওখান থেকে আপনার ইনফরমেশন বের করা, ইটস বিগ হেডেক। এটা খুবই মেমোরাইজ ইসের দরকার হচ্ছে। আমি আসলে ওই প্যাটার্নে অভ্যস্ত মানে ফেস করেছি একবার, এই জন্য আমি 26-এর এই পরীক্ষার মধ্যে যাইনি। কারণ ওই সময় আরো, মানে এখন যদি কোনো প্রশ্ন বুঝতে লাগে যে এফোর্ট, তার এখন ডাবল এফোর্ট দিতে হবে প্রশ্ন বুঝতে। বাট সুবিধা হচ্ছে ওই এক এফোর্টেই আপনি হয়তো বা 5-7টা প্রশ্নের অ্যান্সার করে দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 180টা প্রশ্নের জন্য 180টা সিনারিও, আপনাকে 180 বার আপনার কনটেক্সট চেঞ্জ করা লাগছে। মানে এটা এক ধরনের প্রেশার টু আইডেন্টিফাই এন্ড অ্যালাইন উইথ দ্য সিচুয়েশন। হুম, পরীক্ষা হলে যে খাবার নিয়ে যেতে বসলাম, এটা কি নেওয়া হয়েছিল নাকি কি না ভাই, হয়েছিল? কিচ্ছু নিতে দেয় নাই, কিচ্ছু না। প্রত্যেকবার ফিঙ্গারপ্রিন্ট দাও, জামা কাপড় কলার খুলো, পকেটে হাত দিয়ে পকেট বের করো, হাজারটা রেগুলেশন, আচ্ছা। কিচ্ছু করতে দেয় নাই। পানি, এক গ্লাস পানি পর্যন্ত নিতে দেয় নাই। ও, বাইরে রাখতে দেয় না? বাইরে তো লকার থাকে যেখানে রাখা যায় বা এরকম। ওই যে 10 মিনিট পর পর, ওই যে সরি, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় ওইটা। প্রত্যেকটা এসে পরে 10 মিনিটে, ওই সময় হুম করতো। হুম, আর ওদের হ্যাঁ। প্রত্যেকটা ক্যামেরায় এআই সেন্সর লাগানো, কেন ঘুরাচ্ছি, কি করতেছি, সবকিছু আমি দেখলাম ওই মনিটরের মধ্যে ডিসপ্লে করা, এবং ওগুলো আবার রেকর্ডেড থাকে। সে হ্যাঁ এতটার সময় এইটা এটা 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 করছে। হ্যাঁ, কারণ যে আবার পরীক্ষা শেষে ফরেন্সিক হয় আবার সব আচ্ছা, মিলে। তারপর রেজাল্ট দেয় নর্মালি, অনেকের আগে রেজাল্ট দিয়ে অনেকে আবার 24 থেকে 48 ঘন্টা পরে দেয় রেজাল্ট। যেখানে আচ্ছা, একটু সন্দেহ আমার হয় সেখানে আবার ইনস্ট্যান্টলি দিয়ে ফরেন্সিক করে। হুম। ইনস্ট্যান্টলি হ্যাঁ, দিয়ে দিচ্ছে ভাই। ইনস্ট্যান্ট আমি তো হ্যাঁ। ফার্স্টে বুঝতেছিলাম না এই রেজাল্টের মানে কি, আমি কি পাস করছি না ফেল করছি, কারণ খুব জটিল ভাবে লেখা, অনেকগুলো। পাস শব্দটা ছিল তো, পাস, কনগ্রাচুলেশন। পাস শব্দটা ছিল, কারণ আমি আশা করি না যে আই ক্যান গেট ইট থ্রু, বাট আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাখও একটা ফ্যাক্টর থাকে, বড় একটা ফ্যাক্টর। ওকে, অলরাইট, আর কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আমরা একদম শেষে আসছি, আমরা জাস্ট র্যাপ আপ করে ফেলবো। আমি আরেকবার দেখি সোশ্যাল মিডিয়ায় কোনো কোশ্চেন আছে কিনা। না, আমার মনে হয় কোনো কোশ্চেন কোথাও আসেনি। ওকে, নো ইস্যুস। আমি লাস্টে একটু বলি যে আমি আসলে রিসেন্টলি দুই একটা জিনিস দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে যে অনেকে কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা অনেক সময় এরকম ইকুয়েশন বের করে ফেলি যে এ ইকুয়াল টু বি হলে বি ইকুয়াল টু সি। হ্যাঁ, তার মানে তাহলে এ ইকুয়াল টু সি, এরকম যাতে আমরা টাইপড হয়ে না যে যে আমরা এইভাবে পড়ছি স্টাডি হলে, তাহলে কোশ্চেনটা তো এরকমই মনে হচ্ছে, তাহলে অ্যান্সারটা বোধহয় এটাই হবে। এইভাবে অ্যান্সার যাতে আমরা না দেই আর কি। হ্যাঁ, কারণ এইভাবে কিন্তু হবে না। আপনি অনেক সময় মানে একই সিনারিও হয়তো পাইছেন বা একই টাইপের অপশনও খুব কাছাকাছি, কিন্তু আসলে অ্যান্সারটা ডিফারেন্ট হবে। কিন্তু আপনি যেহেতু মাইন্ডসেটটা আগেই ঠিক করে নিছেন যে আমি তো এরকম দেখছি এবং এটা হলে এটা হয়, তাহলে আমি এটা এখানে সিলেক্ট করে দিয়ে বের হয়ে আসলাম। এটা কিন্তু না, আমরা প্রতিটা কোশ্চেনকে একটু মানে ওপেন মাইন্ডসেট করে দেখতে হবে।
হ্যাঁ, যে আসলে এটা আসলে অন্য কিছু চাচ্ছে কিনা, মানে অবশ্যই সেকেন্ড থট দিবেন। ওই খালি টিপিক্যাল ওইভাবে মনে করলে হবে না যে প্র্যাকটিস করছে আমি 5,000, সরি 500, 1,000 কোশ্চেন এবং আমি সব সিনিয়র তো বুঝতে পারছি, সব আমার জানা। এইভাবে টাইপ যাতে না হয়ে যায় আমরা আর কি। হ্যাঁ, আমরা যাতে পরীক্ষা হলেও নিজেদেরকে একটু ওপেন রাখি, ঠিক আছে? আর জেনারেলি পিএমপি এক্সামের কোশ্চেনের বেশিরভাগ অ্যান্সার হয় একটু পজিটিভ টাইপের অ্যান্সার হয়, পজিটিভ, যেটা আসলে ভালো কিছুর জন্য হবে। খুবই নেগেটিভ অ্যান্সার কম হয়। কিন্তু যেমন যে প্রজেক্ট স্টপ করে দেওয়া, এটা কিন্তু একটা অপশন, যে কোনো কারণে যদি খারাপ হয় তাহলে প্রজেক্ট কিন্তু স্টপ করে দিতে হবে। এটা না যে আমাদের কন্টিনিউ করে এটাকে ঠেলে নিয়ে যাবে, এটা কিন্তু না। যেমন স্কামের, অ্যাজাইলের ক্ষেত্রেও আমরা যে কোনো সময় ইটারেশনকে যদি দেখি যে ইটারেশনের গোল অ্যাচিভ করা যাবে না, তাহলে কিন্তু উই ক্যান স্টপ অ্যাট এনি ডে। আমরা স্টপ করে আবার নতুন করে ইটারেশন বা স্প্রিন্ট স্টার্ট করতে পারি। সিমিলারলি ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু এরকম। হ্যাঁ, তো এটা আমার লাস্ট ইয়ার ছিল যে আমরা একদম কোশ্চেন প্র্যাকটিস করতে করতে যাতে ইয়া না করে ফেলি, যে একদম মুখস্থ টাইপ এটা হলো এটা হবে, এরকম যাতে না করি। আর আর ভয় পাওয়ার দরকার নেই, আমরা পরীক্ষা দিয়ে দিই। বেশি পড়াশোনা করে এটা আসলে কখনোই, যেটা মুস্তাফিজ শুরুতে বলছে, যেটা এত হিউজ সিলেবাস, মানে ইউ ক্যানট কমপ্লিট ইট। এবং যত পড়তে যাবেন তখন মনে হয় যে আমি কিছু জানি না, বা আরো পড়তে হবে, আরো পড়তে হবে, এটা শেষ নাই। বরং হচ্ছে আপনি যদি, আমার কাছে মনে হয় 500-এর মতো কোশ্চেন সলভ করছি আমি, আর দরকার নেই, আপনি এখন পরীক্ষার জন্য রেডি আসলে, তাহলে আপনি পরীক্ষা বসে যান। হ্যাঁ, ঠিক আছে। আর লাস্টে যেটা আমরা মিস করি, আমি ক্লাসে খুব কম বলি, সেটা হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা, সেইটা একটু পরীক্ষার এখন আপনি মিলাই দেখেন যে সব প্রতিটা টপিক, ওখানে এক্সাম কন্টেন্ট আউটলাইনে যে টপিক ছিল, এনাবেলার ছিল, সবগুলো আপনি পড়ছেন কিনা, কাভার করছেন কিনা। হ্যাঁ, এবং আমি যেটা বললাম, ইনফিনিটি কিংবা চ্যাট জিপিটি থেকে ওটা নিয়ে একটু কোশ্চেন করেন, করে আপনারটা একটু ঝালাই করে নেন যে সব ঠিক আছে কিনা। হুম, কারণ প্রতিটা টাস্ক থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এবং রেজাল্ট যখন দেয়, প্রতিটা টাস্কে আপনি কিরকম পাইছেন, লো নাকি মিডিয়াম নাকি হাই, প্রতিটা কিন্তু অ্যানালাইসিস করে দেয়। দুই হুম। একটা টাস্ক ছাড়া প্রায় সব টাস্কের উপরে কোশ্চেন আসে। ফলে সব টাস্ক কিন্তু আপনাকে টাচ করতেই হবে। হ্যাঁ, আর 7 এডিশনে যে মডেল মেথড আর্টিফ্যাক্টস আছে, সেখানে কিন্তু অনেকগুলো বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে একজন কোশ্চেন করছিলেন, সেখানে কিন্তু বিজনেস এনভায়রনমেন্ট রিলেটেড অনেক মডেল মেথড আছে, সেগুলি কিন্তু ওটার সাথে ওখান থেকে কোশ্চেন আসবে কিন্তু। হ্যাঁ, এইভাবে আপনি পিপলের কিছু দেখবেন যে মডেল মেথড আছে, আর্টিফ্যাক্টস আছে, সেগুলো ওইভাবে পড়তে হবে। তারপরে প্রসেসের যেগুলো যেগুলো আমরা টুলস টেকনিক বলতাম, সেগুলো হচ্ছে মডেল মেথড। তো সেগুলো কিন্তু ওখান থেকে একটু কানেক্ট করে পড়তে হবে যে কোনগুলো আসলে, হ্যাঁ, কিসের সাথে, কোন ডোমেনের সাথে যায়। ওকে, সো এই ছিল আজকে আমাদের আলোচনা। বেশ, আমরা 55 মিনিটসের মতো কথা বললাম, আমার মনে হয় সবার কাজে লাগবে ইনশাআল্লাহ। আর আমরা আবার একটু শুনে নেই যে আসলে 9 জুলাই থেকে পরীক্ষা চেঞ্জ হয়ে যাচ্ছে। 9 জুলাই থেকে সামনে পরীক্ষা আরো কঠিন হবে, আরো ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স হবে। সো আমরা যারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছে, আর ডিলে করবো না আমরা। হ্যাঁ, আহ, এখন অলিম্পিক চলতেছে, পিএমআই বলতেছে গো ফর গোল্ড, গো ফর গোল্ড, গোল্ড মানে পিএমপি। ইমিডিয়েটলি পিএমপির জন্য পরীক্ষা দিয়ে দেন, এবং আশা করা যায় ইজিলি পাস করতে পারবেন। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। সো এনাফ প্রিপারেশন হয়ে গেছে। সো আজকে তাহলে আমরা এখানেই শেষ করি। কারো যদি লাস্ট কোনো কোশ্চেন থাকে আমরা শেষ করবো। লাস্ট আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি অলরেডি এজেল প্র্যাকটিস ডেট এবং হচ্ছে পিএমআই বুক 7 ডিজেল করে করেছি, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে কিছুই মনে রাখতে পারছি না। তো আবার মনে হচ্ছে যেন প্রথম থেকে শুরু করতে হবে। তো আসলে কি পরিমাণ সময় আসলে মিনিমাম উচিত এই জুলাইয়ের মধ্যে, যদি প্রথম থেকে শুরু করি এই জুলাইয়ের 28-এর মধ্যে আসলে সম্ভব হবে কিনা, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ক্লাসের প্রথম দিকটা একটু মিস করেছি, তো আজকে এটা রেকর্ডেড ভিডিও আসলে পাওয়া যাবে কিনা? থ্যাংক ইউ, সালাম আলাইকুম। রেকর্ডেড ভিডিও পাবেন, আর লাইভে চলতেছে তো, লাইভে লিঙ্কডইনে ফেসবুকে পাবেন, আর ইউটিউবেও পাবেন। আমি আপনাদের শেয়ার করে দেবো, যেহেতু সবার ইমেল অ্যাড্রেস আছে, আমি সবার কাছে শেয়ার করে দেবো। আর মুস্তাফিজ কিছু বললে মনে মনে থাকে না, মনে থাকবে না, আর এটা কি হবে অ্যান্সার? যতই পড়িবে ততই ভুলিবে, এরকম বিষয়টা। বাট এই এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু কিছু জিনিস মাথায় ঢুকে যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, যে জিনিসগুলো হয়তো আমি এক্সপ্লেইনও করতে পারবো না, বাট আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এই ধরনের এইটা অ্যান্সার। এই জন্য আসলে পড়ার আসলে বিকল্প নাই। আবার ওভার পড়াটা, মানে ওভার স্টাডি ইজ অলসো হার্মফুল। হুম, এখানে আমি একটা ছোট্ট সলিউশন বলি। পরীক্ষার ডেট যদি দেন, কারণ সব জিনিস মাথায় রাখা যায় না, আমরা এত ইনভলভ বিভিন্ন কাজে। তো আপনি যদি পরীক্ষার ডেটটা নেন, তো আমার কাছে মনে হয় 20-30 দিন থেকে যে জিনিসগুলো মাথায় রাখা দরকার, একটু ফোকাস থাকবেন যে আমি এই জিনিসগুলো একটু মাথায় রাখতে চাই।
লাস্ট যেটা পরীক্ষা আমার 20 দিন পরে, এই 20 দিন আমি জিনিসগুলো মাথায় রাখবো একটু, কিছু টার্মস যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। বা আমি বারবার এটা ভুলে যাচ্ছি, তাহলে এটা একটু লিখে রাখলাম। আপনি যদি ঠিক করেন যে আপনি এই 20 দিন এটা মাথায় রাখবেন, তাহলে কিন্তু মাথায় থাকবে। হ্যাঁ, আর যদি কোনো বাউন্ডারি না দেন যে কবে শেষ, কবে টার্গেট, তাহলে কিন্তু এটা বারবার স্লিপ করে চলে যাবে, থাকবে না মাথায়। সো একটা বাউন্ডারি সেট করে ওর মধ্যে পরীক্ষাটা দেন, এবং ওই সময়টা মাথায় রাখার মানে জাস্ট মাইন্ডসেটটা তৈরি করেন, দেখবেন যে মাথায় থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেশন শেষ করছি। অনেক রাত হয়ে গেছে মুস্তাফিজের ওখানে। ধন্যবাদ, হ্যাঁ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আবার ধন্যবাদ স্যার। কংগ্রেচুলেশনস পিএমপি খুবই এত কুইকলি পাস করার জন্য। কংগ্রেচুলেশনস ফ্রম আওয়ার সাইড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। আমাকে থ্যাংক ইউ সো মাচ। আমন্ত্রণ জানানোর অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।